দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। আপনারা জানেন, মধ্যপ্রাচ্যে যে সংকট, যুদ্ধ যাই বলি, এর মধ্যে আলোচিত নাম ইসরায়েল। ইসরায়েল নিয়ে আমরা আলোচনা করব, ইসরায়েল নিজে কতটা নিরাপদ সেটা নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব ইসরায়েলের আয়রন ডোম নিয়ে। এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নির্বাহী সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগতম। সেলিম খান, আপনি জানেন আমি শুরুতেই বলছিলাম যে ইসরায়েল নিজে কতটা নিরাপদ, পাশাপাশি ইসরায়েলের যে আয়রন ডোম নিয়ে আলোচনা হচ্ছে, সারা বিশ্বে কথা হচ্ছে, সেটি নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আপনার কাছে জানতে চাই যে গত বছর এই দিনে ইসরায়েল হামাস যে হামলার ঘটনা চালিয়েছিল, বা এক বছর পূর্তি হলো, পাশাপাশি এরপর থেকে ইসরায়েল একচ্ছত্র অভিযান চালাচ্ছে। ইসরায়েল আসলে কতটা নিরাপদ, নিজে কতটা নিরাপদ? ইসরায়েল যে নিরাপদ না সেটা কিন্তু এক বছর আগেই প্রমাণিত। আচ্ছা, যে ইসরায়েল যদি নিরাপদ হতো তাহলে কিন্তু হামাস এইভাবে হামলা চালিয়ে 1200 লোককে হত্যা করতে পারতো না, 250 ইসরায়েলি সদস্যকে আপনার অপহরণ করতে পারতো না বা জিম্মি করতে পারতো না। তাহলে ইসরায়েল নিরাপদ যে করতে পারেনি নিজেকে, তার প্রমাণ কিন্তু এক বছর আগের এই দিনটি। দুই, ইসরায়েল এরপর থেকে যেটা আপনি বললেন যে একচ্ছত্র অভিযান চালানো শুরু করেছে, শুধু হামাস অধ্যুষিত এলাকা না, আপনার পাশাপাশি লেবানন, সিরিয়া, সর্বত্র এই যে হামলাগুলো তারা চালাচ্ছে, এতে প্রায় 50,000-এর বেশি মানুষ মারা গেছে। এই 50,000 মানুষ মারা যাওয়ার বিনিময়েও কিন্তু সংঘাত থামেনি, সংঘাত বরং ক্রমবর্ধমান হয়েছে। ফলে এর মাধ্যমে যে ইসরায়েল নিজেকে নিরাপদ করতে পেরেছে সেটা কখনোই সে দাবি করতে পারে না বা করতে পারছে না। যদি পারত তাহলে কিন্তু তারা সংঘাত থামিয়ে দিতে পারত। আপনি যদি দেখেন যে ইসরায়েলের পাশে যে জায়গাগুলো, সিরিয়া বা লেবানন বা গাজার পাশে যে ইসরায়েলিরা বসতি স্থাপন করে আছেন বা বসবাস করেন, তাদেরকে কিন্তু একটা বিপুল সংখ্যক বলা হচ্ছে, কোনোটায় বলা হচ্ছে 80,000, কোনোটায় বলা হচ্ছে 1 লাখ, কোনোটায় বলা হচ্ছে তার চেয়ে বেশি। এই সংখ্যক লোক কিন্তু ইতিমধ্যে ডিসপ্লেসড, মানে তারাও বাস্তুচ্যুত এই কারণে যে তারা নিরাপদ জায়গায় সরে যেতে বাধ্য হয়েছেন। তার মানে শুধু ইসরায়েল হামলা চালানোর কারণে কিন্তু যে গাজায় বা লেবাননে, বৈরুতে মানুষ বাস্তুচ্যুত হয়নি, ইসরায়েলের মানুষও বাস্তুচ্যুত হয়েছে। এবং ইসরায়েলে কোনো ধরনের আপনার স্থল অভিযান কিন্তু কেউ চালায়নি। যেটুকু চালাচ্ছে আকাশ থেকে, আকাশসীমা ব্যবহার করে আপনার রকেট হামলা চলছে বা ড্রোন হামলা চলছে, এই ধরনের হামলা চলছে। আর ইরান কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তার মাধ্যমেও কিন্তু ইসরায়েলিরা বাস্তুচ্যুত হয়েছে। আপনি যদি দেখেন যে গত শেষ 1 অক্টোবর যে ইরান যে হামলাটা চালালো, পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বাজাতে হয়েছে যে মানুষকে তার ঘর বাড়ি ছেড়ে নিরাপদ অবস্থানে, তার মানে যে বাংকার বা তৈরি করা হয় যুদ্ধের সময়, মানুষ যে সব নিরাপদ জায়গা সেইখানে অবস্থান নিয়েছে। তার মানে ইসরায়েল তার নাগরিককে এত চেষ্টা করেও নিরাপদ করতে পারছে না। তার মানে নিরাপত্তা আনা সম্ভব হয়নি তাদের পক্ষে। আর বারবার যে বলা হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম, আলোচিত আয়রন ডোম, এই আয়রন ডোমটা আসলে কি, কিভাবে কাজ করে? আসলে আয়রন ডোম হচ্ছে একটা এয়ার ডিফেন্স সিস্টেম। আচ্ছা, এয়ার ডিফেন্স সিস্টেম বা একে বলা, মানে আয়রন ডোমকে বলা যায় যে এয়ার ডিফেন্স ব্যাটারি। এটা আয়রন ডোমটা আসলে কি? আসলে আগে যে যুদ্ধের, আমি যদি একটু সাবেকি ইয়েতে যাই, যখন আপনার বিমান হামলা চলতো তখন ছিল রাডার। রাডারে আগেই ভাগে কোনো দেশ শনাক্ত করতে পারতো যে শত্রুপক্ষের বিমান আসছে কিনা। সেই বিমানকে ভূপাতিত করার জন্য নানা ধরনের অস্ত্র তারা ব্যবহার করত, তাহলে শনাক্ত করার এটা ছিল একটা পন্থা। এরপরে 2011 সালে এটা আসলে ইসরায়েলি সামরিক ইন্ডাস্ট্রি বলি বা তাদের বিজ্ঞানীরা বলি, এই আয়রন ডোমটা তৈরি করেন যে ইসরায়েলি বিজ্ঞানীরা মূলত, এবং তার সঙ্গে ফ্রান্সের একটা প্রতিষ্ঠান যুক্ত ছিল। এই যে আয়রন ডোম, এটা আসলে হিব্রুতে এর নাম হচ্ছে যে কিপাত বার্জেন। এইটা হচ্ছে একটা সিস্টেম যেটা হচ্ছে যে শর্ট রেঞ্জ বা স্বল্প পাল্লার মিসাইল, ড্রোন, রকেট এগুলোকে মানে তার হামলা আগে ভাগে শনাক্ত করতে পারে। শনাক্ত করতে পারলে কি হয়, এর রেঞ্জ কতটুকু? এর রেঞ্জ হচ্ছে 70 কিলোমিটার, আর উপরে আকাশে হচ্ছে 10 কিলোমিটার। এই সীমার মধ্যে যদি কোনো ক্ষেপণাস্ত্র, রকেট বা আপনার ড্রোন আসে তাহলে সে শনাক্ত করতে পারে, এর বাইরে কিন্তু শনাক্ত করতে পারে না। কাজ করে কিভাবে? ইসরায়েলের কোন একটা লক্ষ্যকে করে হামলা চালিয়ে, এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তখন সে এটাকে ডিটেক্ট করে বা শনাক্ত করে। শনাক্ত করার পরে সে একটা পাল্টা
হামলা মানে মিসাইল ছুড়ে করে কি সে আকাশে ওইটাকে ধ্বংস করে দেয়। ধ্বংস করলে সেটা মাটিতে পড়তে পারে না। এটি হচ্ছে আয়রন ডোম, এবং এটা সারা দুনিয়াব্যাপী বেশ জনপ্রিয় হয়েছে, এবং পরবর্তীতে ইসরায়েল তৈরি করার পর এটা রাশিয়ানরা তৈরি করেছে, আমেরিকানরা ইসরায়েলের কাছ থেকে কিনে আবার ওইটা তাদের নিজেদের মতো করে বানিয়েছে। বিশ্বের অনেক দেশ ইসরায়েলের কাছ থেকে কিনেছে। কিন্তু আয়রন ডোম নিয়ে যে মিথ, সেই মিথ কিন্তু অনেকটা মিথের পর্যায়ে। এটা যতটা শক্তিশালী বলা হয় আসলে ততটা শক্তিশালী না। ইসরায়েলের আরও দুটো সিস্টেম আছে এই যে এয়ার ডিফেন্স সিস্টেমের মতো, সেটা আয়রন ডোমের চেয়ে খুবই শক্তিশালী। এক এক ধরনের। একটার নাম হচ্ছে, যদি আমি বলি, ডেভিড স্লিং। ডেভিড স্লিং হচ্ছে একটা হিব্রু শব্দ, এর ইংরেজি বলি তো সেই ইংরেজি শব্দটা হচ্ছে ম্যাজিক ব্যান্ড, বা বাংলায় বললে এটাকে বলতে হবে জাদুর কাঠি। এই জাদুর কাঠি বা এই যে ডেভিড স্লিং, এইটার আপনার তৈরি করেছেন ইসরায়েলি বিজ্ঞানীরা, যে দূরপাল্লার বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য। এর রেঞ্জ হচ্ছে 300 কিলোমিটার দূর থেকে ছুটে আসা কোনো ক্ষেপণাস্ত্র যদি 15 কিলোমিটার উচ্চতার মধ্যে থাকে, তাহলেই কিন্তু ডেভিড স্লিং এসে শনাক্ত করতে পারে এবং জবাব দিতে পারে। সেইটা কিন্তু ওই একই পন্থা, যে সে পাল্টা আর একটা ক্ষেপণাস্ত্র ছোড়ে, যে ক্ষেপণাস্ত্রটা মাঝ আকাশে ওইটা পরস্পরের সঙ্গে সংঘর্ষ করে আপনার ওটাকে ধ্বংস করে ফেলে। এরপর সর্বশেষ যে ওদের যে উন্নত সেটার নাম হচ্ছে অ্যারো সিস্টেম। এই অ্যারো সিস্টেমের পাল্লাটা অনেক বেশি, 2400 কিলোমিটার। 2400 কিলোমিটার দূর থেকে যখন আপনি কোনো ক্ষেপণাস্ত্র বা যেটাই ছোড়েন, সেইটা কিন্তু প্রায় 100, এটার দূরত্ব সম্ভবত 100 কিলোমিটার, মানে আকাশের আপনি মাটি থেকে 100 কিলোমিটার উপর পর্যন্ত সে শনাক্ত করতে পারে। ইভেন বলা হয়ে থাকে যে মহাকাশ থেকেও যদি লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তা এই যে অ্যারো সিস্টেম, এই অ্যারো সিস্টেমের ক্ষমতা আছে যে এইটাকে ধ্বংস করে ফেলার। কিন্তু এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো কি মানে আপনার পুরোপুরি সব কিছুকে ধ্বংস করতে পারে? ধরুন আপনাকে যদি বলি যে, তাহলে আমরা যে আলোচনা করলাম, একটা হচ্ছে যে 70 কিলোমিটার, একটা 300 কিলোমিটার, আর একটা হচ্ছে আপনার 2400 কিলোমিটার। ইরানের দূরত্ব হচ্ছে প্রায় ন্যূনতম 1000, তারপর হচ্ছে 2000-এর বেশি। তা এইখান থেকে যদি ইরান কোনো ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলকে লক্ষ্য করে, তাহলে তার কিন্তু অ্যারো সিস্টেম ব্যবহার করা ছাড়া, তার জন্য যে আয়রন ডোম, যেটা আয়রন ডোমটা শুধু ব্যবহার করা যে হিজবুল্লাহ বা সিরিয়া থেকে আশপাশ থেকে যদি কোনো ক্ষেপণাস্ত্র, ড্রোন বা রকেট ছোড়া হয়, সেটাই শুধুমাত্র ধ্বংস করার ক্ষেত্রে কার্যকরী। কিন্তু যখন একাধিক ঝাঁকে আপনি দেখেছেন যে হিজবুল্লাহ যখন একসঙ্গে মারে, তখন কখনো একেবারে কিছু অল্প সময়ের মধ্যে 2000 রকেট তারা তো 2000 রকেট আপনার ছুটতে গেলে 2000 আয়রন ডোম থেকে 2000 ক্ষেপণাস্ত্র মারতে হবে। এই ক্ষেপণাস্ত্রটার নাম হচ্ছে তামির মিসাইল। এই তামির মিসাইল, 2000 তামির মিসাইল মারা কিন্তু এটা যা তা কথা না, বা খুব একটা সহজ কাজ না। ফলে এই আয়রন ডোম নিয়ে যে এটাকে বলা হচ্ছে যে ইসরায়েলের আকাশ, মানে বিষয়টা এইরকমভাবে প্রোপাগান্ডা চলেছে যে এইটা ইসরায়েলকে ইসরায়েলের আকাশকে একটা বর্ম দিয়ে ঢেকে দিয়েছে, আপনি কোনোভাবেই আকাশ থেকে ওর মধ্যে ঢুকতে পারবেন না আকাশ দিয়ে। সেটা আসলে যতটা মিথ ততটা আসলে বাস্তবতা। আমরা তো সাম্প্রতিক যে ইরান একটা পাল্টা আক্রমণ চালালো কিংবা হামলা চালালো, তখনও তো আমরা দেখেছি যে 190টার মতন ক্ষেপণাস্ত্র পড়েছে ইসরায়েলে। সেক্ষেত্রে কি আয়রন ডোম কাজ করেছে? এই যে তখন কিন্তু আয়রন ডোম, ওই যে বললাম আয়রন ডোম কিন্তু কাজ করবে না, তখন কিন্তু তাকে ব্যবহার করতে হবে অ্যারো সিস্টেম, বা ওই যে ডেভিড স্লিং, সেই অ্যারো সিস্টেম নিশ্চয়ই কিছু কাজ করেছে। অ্যারো সিস্টেম কিন্তু যে আপনার এপ্রিল মাসে কিন্তু ইরান একইভাবে হামলা চালিয়েছিল এবং বলে কয়ে হামলা চালিয়েছিল। তখন এই অ্যারো সিস্টেম মহাকাশে যে এই আকাশ পথে যে ইরানের ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে, সেইটার কিন্তু ভিডিও একদম সবাই, মানে আকাশে তো অনেকে স্যাটেলাইট আছে, সেই স্যাটেলাইটে কিন্তু ধারণ করা আছে, এবং এটা ওয়েবে যে কেউ খুঁজলে মানে পেতে পারেন। এটা কিন্তু করতে পেরেছে। কিন্তু জিনিসটা হচ্ছে যে একসঙ্গে যখন আপনি একটা মিসাইল মারেন এক ধরনের কথা, আর একসঙ্গে যখন 200 মিসাইল মারবেন তখন কিন্তু আরেকটা কথা, যে একসঙ্গে এতগুলোকে আপনি ঠেকাতে পারবেন কিনা। এখন ইসরায়েলের ক্ষয়ক্ষতি আমরা জানতে পারি না, কেন? কারণ ইসরায়েলের কোনো খবর, এই ধরনের কোনো খবর বাইরে আসতে দেওয়া হয় না। কারণ যদি আসতে দেওয়া হয়, তাহলে
তাদের সম্পর্কে যে মিথটা তৈরি হয়েছে এই মিথটা হয়তো ভেঙে যাবে। এই কারণে এই মিথটা তারা ভেঙে যাক, এটা তারা একেবারেই চান। আচ্ছা সেলিম খান, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম আয়রন ডোম, এই আয়রন ডোম এটার পেছনে ইসরায়েলের খরচ কেমন হয়? এই আয়রন ডোম সব সময় মানে প্রতিরক্ষা যে কোনো জিনিসই কিন্তু খুবই যেমন ব্যয়বহুল তেমন কিন্তু এটার রক্ষণাবেক্ষণ খরচ যে কোনো প্রতিরক্ষা সামগ্রী খুবই ব্যয়বহুল। সেটা যুদ্ধ বিমান থেকে শুরু হোক, কামান, গোলা, বারুদ, আপনার ট্যাঙ্ক যাই কেনেন না কেন, এবং যত অত্যাধুনিক হবে তত খরচ বেশি হবে। একটা বাংলা একটা প্রবাদ আছে যে হাতি কেনা সোজা কিন্তু পোশাক কঠিন, কারণ হাতির পেছনে এত খরচ যে এটা পোশাক। ঠিক যুদ্ধাস্ত্র কিন্তু এই ধরনের একটা জিনিস যে যুদ্ধাস্ত্র আপনি কিনতে পারেন, কিন্তু এটা কেনার পরে যে পরিমাণ ব্যয় হয় সেই পরিমাণ ব্যয় কিন্তু আপনার জন্য করা খুব কঠিন। আমি বিবিসির একটা রিপোর্ট এই গত 3 অক্টোবরে বিবিসি একটা রিপোর্ট করছে পুরো এই ইসরায়েলের এই আয়রন ডোমে এইগুলোর উপরে। তারা বলছে যে একটা আয়রন ডোম থেকে যখন একটা তামির মিসাইল ছোড়া হয় তখন তার পেছনে ব্যয় হচ্ছে $50,000। এইবার আপনি চিন্তা করেন যে একদিক থেকে হিজবুল্লাহ, একদিক থেকে সিরিয়া, একদিক থেকে হুতি, একদিক থেকে ইরান, এর যারা স্বল্প পাল্লার আপনার ক্ষেপণাস্ত্র বা ড্রোন বা ছুটছে তাদেরকে ধ্বংস করার জন্য তো আমাকে তামির মিসাইল ছুটতে হচ্ছে। তাহলে প্রতিটার জন্য আমার খরচ হচ্ছে, শুধুমাত্র মিসাইলটা ছোড়ার জন্য খরচ হচ্ছে আমার $50,000। এইরকম খরচ যদি হতে থাকে তাহলে কিন্তু সেই খরচ বিপুল। যদি ডেভিড স্লিং এর কথায় আসি, ডেভিড স্লিং যখন সেটা আরো উন্নত মানের, এখান থেকে যে মিসাইলটা ছোড়া হয় সেই মিসাইলের এক একটির পেছনে ব্যয় ন্যূনতম $1 মিলিয়ন। এইটা কিন্তু আমাদের কথা না, এটা বিবিসি তার রিপোর্টে বলছে, যে কেউ চেক করে ওয়েবসাইটে, বিবিসির ওয়েবসাইটে গেলে এটা দেখতে পাবেন। আর একটি হচ্ছে তাদের সর্বাধুনিক সিস্টেম যেটা অ্যারো সিস্টেম। অ্যারো সিস্টেমে একটি মিসাইল ছোড়ার জন্য $কয়েক মিলিয়ন ব্যয় হয়, $কয়েক মিলিয়ন। আপনি চিন্তা করেন, তার মানে আপনি নিজেকে নিরাপদ করছেন কি বিপুল অর্থের বিনিময়ে, তাও নিরাপদ না। এরপরে যদি আমি আপনাকে একটা সহজ হিসাব বলি, যে হিসাবটা আপনার বের করেছেন ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার অর্জুন সেনগুপ্ত। উনি এই এপ্রিলে যখন ইসরায়েলের উপর ইরান সামরিক হামলা চালালো তখন উনি একটা হিসাব কষে দেখিয়েছিলেন যে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ব্যয় হয়েছে $100 থেকে $200 মিলিয়ন, আর এটা ঠেকাতে ইসরায়েলের ব্যয় হয়েছে $500 থেকে $1,000 মিলিয়ন। দ্যাট মিনস $1 বিলিয়ন। তার অর্থ হচ্ছে যে আপনার হামলার খরচ যত, তার চেয়ে অনেক বেশি খরচ হচ্ছে এই আপনার রক্ষার খরচ। ফলে এই রক্ষা করা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল, এবং এই ব্যয় কিন্তু সাধারণ ইসরায়েলিদেরই বহন করতে হচ্ছে। ইসরায়েলের পাশে এখনো পর্যন্ত আমেরিকা সহ তার পশ্চিমা মিত্রদের সমর্থন আছে, সেই জন্য হয়তো ইসরায়েলিরা অতটা বুঝতে পারছে না, কিন্তু এই ব্যয় কিন্তু সাংঘাতিক। এবং এইটা দিয়েও যে তারা নিজেদেরকে নিরাপদ করতে পারছে। আমি এর আগে বলছিলাম যে কিছু ছবি দেখা গেছে যে 30 ফুট ইরানের এই যে সর্বশেষ 1 তারিখের হামলায় 30 ফুট গভীর গর্ত হয়ে গেছে, যে মোসাদের আপনার যে হেডকোয়ার্টার, যেটা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টারের পাশে 30 ফুট গর্ত হয়ে গেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর যে একটি স্থাপনা আছে সেখানে হামলা চালিয়েছে, সেখানে কি হয়েছে কেউ আমরা জানি না। তাহলে যদি ইরান থেকে যে মিসাইল ছোড়া হচ্ছে সেই মিসাইলের যদি এক একটি যদি $কয়েক মিলিয়ন একটা ঠেকানো হয়, তাহলে 180টার জন্য কি কত পরিমাণ খরচ হতে পারে আপনি এটা হিসাব করে, সাধারণ পাটিগণিতের হিসাব একদম যে কেউ বের করতে পারে, কোনো ধরনের কোনো অসুবিধা কিছু নাই। তবে যেটা আমাদের মনে রাখতে হবে যে এই সিস্টেম সব করেছে, সব ঠিক আছে, কিন্তু ইরানের দিক থেকে, ইরান তো এখন হুমকি তো সবচেয়ে বড় ইরান, আর হিজবুল্লাহ বা অন্যান্য গোষ্ঠী আছে তাদের কাছে আছে হাজার হাজার রকেট। তারা এইটাকে হামাস, হিজবুল্লাহ এইসব গোষ্ঠী এরা অনেকটা কুটির শিল্পের মতো এগুলো করে ফেলেছে। এগুলো এমন সিস্টেমে করে ফেলেছে যে আমাদের এখানে কামারদের যে ইয়েতে যেমনভাবে দা, বটি, কুড়ুল এসব তৈরি হয়, ঠিক এইরকমভাবেই কিন্তু তারা অস্ত্র তৈরি করা নিজেদের জন্য তৈরি করে ফেলেছে। তা আজকে ইসরায়েলের দিকে যদি তাক করে হিজবুল্লাহ একদিকে হামাস, একদিকে সিরিয়া থেকে, তাহলে তো মানে তার জন্য এটা ঠেকাতে যে পরিমাণ ব্যয় হবে
যে পরিমাণ আয়রন ডোম, এর আয়রন ডোম ব্যাটারি মানে এটা কিন্তু এক একটা সিস্টেম, সে আগে ডিটেক্ট করার পরে ওইটাতে সে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কি পরিমাণ ব্যয় হবে আপনি চিন্তা করতে পারছেন। এরপরে আছে ইরানের, ধরে নিলাম যে ইরানের তেমন উন্নত মানের ক্ষেপণাস্ত্র নেই, কিন্তু সুতরাং ইরানের আপনি ঠেকিয়ে দিতে পারবেন। কিন্তু সর্বশেষ ইরান যে তাদের গত বছর যে ক্ষেপণাস্ত্র সংযোজন করেছে বা মিসাইল সংযোজন করেছে তার নাম হচ্ছে ফাতা। এই মিসাইলকে বলা হচ্ছে সুপারসনিক মিসাইল। সুপারসনিক মিসাইল মানে এটা শব্দের চেয়ে বেশি বেগে চলে, তাদের বলে সুপারসনিক মিসাইল। এইটার গতিবেগ হচ্ছে ঘন্টায় 18,000 কিলোমিটার। তার মানে ইরান থেকে যদি কোনো মিসাইল, ফাত্তা মিসাইল যদি নিক্ষেপ করা হয় ইসরায়েলকে লক্ষ্য করে, তাহলে সেটা কয়েক মিনিটের মধ্যে গিয়ে ইসরায়েলের আপনার ভূমিতে গিয়ে পড়বে। তাহলে এই মিসাইল 18,000 কিলোমিটার যার গতিবেগ, সেই গতিবেগের মিসাইলকে কি ঠেকাতে এই অ্যারো সিস্টেম বা কোন সিস্টেম সক্ষম? 2 নম্বর হচ্ছে যে এইটার গতিবেগ মানে শব্দের চেয়ে 15 গুণ বেশি। সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন যে কি পরিমাণ শক্তি নিয়ে বা কি পরিমাণ অর্থ ব্যয় করে ইসরায়েলকে তার নিরাপত্তা কিনতে হচ্ছে। কিন্তু তারপরেও দেখেন যে সে দেশের মানুষ বাস্তুচ্যুত, সে দেশে এই যখনই হামলার আসে সঙ্গে সঙ্গে সমস্ত একটা দেশের, ছোট্ট একটা দেশ ইসরায়েল, ছোট্ট একটা দেশ, সেই দেশের ছোট্ট একটা দেশের সব মানুষকে গিয়ে বাংকারের মধ্যে ঢুকতে হয়। তাহলে এটা কিসের নিরাপত্তা, কি নিরাপত্তা দিচ্ছে? এটা তো একটা ফাঁকা বুলি ছাড়া তো তেমন কিছু মানে মনে হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা সেলিম খান, ওই সবশেষ ছোট করে আপনার কাছে জানতে চাই, আয়রন ডোম মিথটা যদি সত্যি হয় তাহলে ইসরায়েলের আসলে সমাধানের পথ কি? দেখেন, এই প্রথম বলি, এটা হচ্ছে যে 2023 সালের এপ্রিল মাসের দিকে আপনার একজন সাবেক মার্কিন কর্মকর্তা, ওনার নাম জিওফ্রে এস কর্ন, উনি লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা, উনি লিখেছিলেন যে আয়রন ডোমে যেটা বলা হয় সেটা আসলে তেমন কিছু আহামরি কিছু না, এটা একটা এয়ার ডিফেন্স সিস্টেম মাত্র। এটার আহামরি কোনো, যত বলা হয় তত ঠেকানোর জন্য ততটা সক্ষমতা এর নেই। এইখানেই হচ্ছে ইসরায়েলের বা পশ্চিমা শক্তির বোঝার যে প্রতিবেশী বা আরবদের সঙ্গে হোক বা অন্য যে কোনো দেশের সঙ্গে হোক, মিত্রতাই একমাত্র লক্ষণ এবং একটা বোঝাপড়া, যেটা যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত মেনে নিয়েছে যে ওইখানে দ্বিরাষ্ট্র বা দুই দেশই একমাত্র সমাধান, যেখানে ফিলিস্তিন এবং ইসরায়েল তারা একইভাবে অবস্থান করবে, এটি হচ্ছে একমাত্র সমাধান। এটি যদি ইসরায়েল কোনোভাবে স্বীকারও করতে চায় না, মানতেও চায় না, ফলে ইসরায়েল যদি এটা না মানে তার জন্য শান্তি বা সহাবস্থান খুবই খুবই কঠিন। এই কঠিন জায়গা থেকে যদি ইসরায়েলকে বেরিয়ে আসতে হয় তাহলে তাদেরকে বাস্তবতা বুঝতে হবে। কিন্তু ইসরায়েলের, আপনি বলতে পারেন যে এই ইসরায়েল আমরা সবাই বুঝি, তো সে বোঝে না। কারণ হচ্ছে ইসরায়েল জাতিরাষ্ট্রটা তৈরি হয়েছে একটি ধর্মের ভিত্তিতে এবং তাদেরকে তৈরি করা হয়েছে আপনার পশ্চিমা বিশ্বের নজরদারি এবং তাদের উৎসাহ উদ্দীপনা এইসবের ভিত্তিতে। সেখানে কারা গেছে? সেখানে গেছে হচ্ছে বিভিন্ন দেশ থেকে যারা ইহুদি ধর্মাবলম্বী, তারা তাদের পবিত্র ভূমি মনে করে। সেখানে পশ্চিম ইউরোপ আছে, পূর্ব ইউরোপ আছে, সেখানে এশিয়া আছে, আফ্রিকা আছে, আমেরিকা আছে, সব দেশ থেকে। আর প্লাস ওইখানে কিন্তু ইহুদি বসতিও ছিল। ফলে এই এতগুলো বিভিন্ন দেশ থেকে গিয়ে 70 বছরেও তারা একটি জাতি হয়ে উঠতে পারেনি। শুধুমাত্র ধর্ম তাদেরকে এক জাতি করতে পারেনি। তাদেরকে এক জাতি কিভাবে হয়েছে? তারা যখন তাদেরকে বলা হয় যে ফিলিস্তিন তাদের শত্রু, মুসলমানরা তাদের শত্রু, একমাত্র তখনই ইহুদিরা বা ওই ইসরায়েলে বসবাসকারী ইহুদিরা এক জাতিতে পরিণত হয়। বাদ বাকি সময় কখনোই তারা ইসরায়েলি হিসাবে এক জাতিতে থাকে না। তারা পরস্পর বিচ্ছিন্ন এবং একে অপরের সঙ্গে ভয়ঙ্কর রকমের পার্থক্য। পূর্ব ইউরোপের ইহুদিরা পশ্চিম ইউরোপের ইহুদিদের দেখতে পারে না। আর তারপরে এশিয়াদের তো, এশিয়ান বা আফ্রিকানদের তো তারা মানুষই মনে করে না। আফ্রিকা, ইথিওপিয়া থেকে অনেক ব্ল্যাক ইহুদি গেছে, যারা মনে করেন যে তারা হচ্ছে আদি ইহুদি, মানে মানুষের আদি সৃষ্টির মধ্যে তারাই হচ্ছে। তাদেরকে তারা কোনোভাবেই এর মধ্যে আছে অর্থোডক্স ইহুদি, মানে সে দেশটা এতটাই জর্জরিত যে তার জন্য, তার অস্তিত্বের জন্য এই ফিলিস্তিনকে শত্রু মনে করা, মুসলমানদেরকে শত্রু মনে করা, এটা তার ডিএনএর মধ্যে ঢুকিয়ে রাখা গেছে। আর 2 নম্বর হচ্ছে যে ইসরায়েলের এই জিনিসটা যতদিন আছে ততদিন অস্ত্র ব্যবসার রমরমাটা পশ্চিমা
বিশ্ব চালিয়ে যেতে পারবে, এটার একটা বড় কারণ। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের সকল সংবাদ জানতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে। ভিজিট করুন itbbd.com।